আমরা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের কাঠামোগত গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছি। ৩১ দফাতে আমাদের প্রথম দফাই ছিল যে আমরা রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার চাই এবং রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক মেরামতের মধ্য দিয়ে আমরা এই দেশে একটি জনপ্রত্যাশিত শাসন ব্যবস্থা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করব, যার উদ্দেশ্যে আমরা ৩১ দফার প্রথমেই লিখেছি আমরা সাংবিধানিক সংস্কার কমিশন করব এবং অন্যান্য বিষয়ে সকল বিষয়ে আমরা সংস্কার কমিশন করে তাদের মতামতের ভিত্তিতে প্রয়োজন মতো সাংবিধানিক সংশোধন এবং আইনি সংস্কার সাধন করব। তা আইনি সংস্কার সাধন করার জন্য ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রায় ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়। আরও অনেক অধ্যাদেশ জারি করার প্রয়োজন ছিল, তারা হয়তো সময় পায়নি। সেই অধ্যাদেশগুলোর মধ্যে অল্প কিছু সংখ্যক অধ্যাদেশ বাদে বাকি সবগুলো আমরা আইনে পরিণত করেছি এবং সেই আইনগুলোর মধ্যেও আরও সংশোধন দরকার, ভবিষ্যতেও দরকার হবে, সেটা করা হবে। কথা হচ্ছে এই আইনি সংস্কারগুলোর জন্য অধ্যাদেশ এবং আইন প্রণয়নই যথেষ্ট, বাট রাষ্ট্রের সংস্কারের জন্য, রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের জন্য সাংবিধানিক সংশোধনী প্রয়োজন। এখন যারা বিভিন্ন জেলা পর্যায়ে বক্তৃতা বিবৃতি দিচ্ছে, বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য নেতা যারা তাদের কর্মসূচি হিসাবে এই জুলাই আগস্ট মাসে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করে বক্তব্য দিচ্ছে, তার মধ্যে কিছু কিছু বক্তব্য আমাদের জবাব দেওয়া প্রয়োজন। যেমন এই সরকারকে ব্যর্থ করে দেয়া হবে বিভিন্ন প্রসঙ্গে যারা বলছে, কেন বলছে? গণরায় যদি বাস্তবায়িত না হয় তাহলে এই সরকারকে বিদায় করা হবে, এই সরকার চাতুরি করছে, জনগণের সাথে চালাকি করছে, বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছে। আমি তার প্রেক্ষিতে কিছু কথা বলতে চাই। এই সাংবিধানিক সংশোধনী ছাড়া অন্য কোনো প্রক্রিয়ায় কি রাষ্ট্র কাঠামো সংস্কার করা সম্ভব? জবাব হচ্ছে না। সংবিধান সংশোধনী কমিটিতে তো বিরোধী দল আসতে চায়নি, তারা ওয়াক আউট করেছে। আমরা বলেছিলাম আপনাদের যা যা বক্তব্য আছে, যা যা সংশোধনী আপনাদের মতামত আছে এখানে এসে দেবেন, আমরা সমঝোতার ভিত্তিতে রাষ্ট্রের জন্য যেটা কল্যাণকর সেটা আমরা গ্রহণ করব এবং আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে যদি একটা সংশোধনী গ্রহণ করা যায় সেটা দিয়ে আমরা বহু বছর এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তারপরে হয়তো আবার সংশোধনের প্রয়োজন হবে, কারণ পৃথিবীর ইতিহাসে সর্বকালহর কোনো নীতি প্রণয়ন করা একটি মাত্র পার্লামেন্টের কাজ নয়। পার্লামেন্ট আরও হবে, সামনের দিনে আরও পার্লামেন্ট হবে, 5 বছর পরে আবার পার্লামেন্ট হবে। সে সমস্ত পার্লামেন্টের ভবিষ্যৎ কার্যপ্রণালী বা চাহিদা এখনই নির্ধারণ করে দেয়া যায় না। ফিউচার পার্লামেন্টারিয়ানদের রাইট কখনো অতীতের কোনো পার্লামেন্ট নির্ধারণ করে দিতে পারে না, যেটা ফেসিবাদী শেখ হাসিনার সময়ে সংবিধানের 7 ক এবং খ দ্বারা যুক্ত করে তিনি বলেছিলেন যে সংবিধানের প্রায় 1/3 অপরিবর্তনীয় থাকবে, সেটা অসাংবিধানিক এবং সেটা হাইকোর্ট অসাংবিধানিক ডিক্লেয়ার করেছে। ইতিমধ্যে আরও অনেক ধারা তারা করেছে, যেমন গণভোটের বিধান বাতিল করেছিল। তা এখন আমি কয়দিন আগে দেখলাম একজন বিরোধী দলীয় নেতা, উনি আইনজীবীও, নাম নেব না, তিনি বলেছেন আদালতের রায়ের মাধ্যমে গণভোট ফিরে এসছে। কিন্তু এই গণভোট হচ্ছে সেই গণভোট যেটা ফিরে এসছে, সেটা হাইকোর্টের রায়ের মধ্যে ছিল, অ্যাপিলেট ডিভিশনে সেটা আবার কনফার্ম করেছে। সেটা হচ্ছে আর্টিকেল 142 গণভোট। সেটা কি? সেটা হচ্ছে যখন সংবিধান সংশোধন হবে, সেই সংশোধনীতে যদি প্রস্তাবনা আর্টিকেল 8, 48, 56 এবং 142 এগুলোতে কোনো পরিবর্তন আসবে, তখন রাষ্ট্রপতিকে একটা গণভোট আহ্বান করতে হবে, যেহেতু সেটা অনেকটা মৌলিক পরিবর্তনের মতো, যে ধারাগুলো পরিবর্তন হলে জনগণের কাছে আবার যেতে হবে। সেটা সেই গণভোট। আমরা যদি ভবিষ্যতে সাংবিধানিক সংশোধনী নেই, সেইখানে এই আর্টিকেলগুলো যদি আসে পরিবর্তন, তখন আমাদেরকে 142 অনুসারে আরেকটা রেফারেন্ডাম করতে হবে, গণভোট করতে হবে। সেটা হচ্ছে সেই গণভোট। তারা এখন যে গণভোটের কথা বলছে সেটা গত গণভোট, কিছুদিন আগে যে গণভোটটা পার্লামেন্ট নির্বাচনের সাথে একসাথে হয়েছে, সেই গণভোট। সেই গণভোট তো সাংবিধানিক গণভোট নয়, সেই গণভোট হয়েছে একটা আদেশের ভিত্তিতে। সেই আদেশটা বৈধ নয়, সেই আদেশটা করেছে রাষ্ট্রপতি, যার কোনো ইখতিয়ার ছিল না। সেই আদেশটা হয়েছে কোনো রাজনৈতিক সমঝোতা ছাড়া।
যেটার বিষয়ে কোনো আলাপ আলোচনা হয়নি ঐকমত্য কমিশনে। হঠাৎ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য যখন আইনি ভিত্তির দাবি উঠল, তখন আমি প্রস্তাব করেছিলাম ঐকমত্য কমিশনে, ঠিক আছে আমরা জনগণের কাছে যাই, আমরা যে জুলাই জাতীয় সনদ তখন স্বাক্ষর হয়নি, যদি স্বাক্ষর করি সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পক্ষে সার্বভৌম জনগণ আছে কি নাই সেই প্রশ্নে আমরা একটা গণভোট দিই এবং সেটা আইনি বৈধতা পাবে। যদিও সেটা তখন আইন নয়, আইনি বৈধতা পাবে গণভোটের পরে, সেটা ভিত্তি রচনা হবে। তা আমরা সেই গণভোটের কথা বলছি, কিন্তু সেই গণভোটটা দেওয়ার জন্য একটা অধ্যাদেশ জারি করতে হলো। গণভোট অধ্যাদেশ ঠিক আছে, গণভোট হবে, কিন্তু কিসের উপরে হবে সেইটা একটা ছল চাতুরের মধ্য দিয়ে তারা একটা অবৈধ আদেশ প্রণয়ন করে নিল যে এখানে 4টা প্রশ্ন থাকবে, তার মধ্যে একটা মাত্র জবাব দিতে হবে হ্যাঁ অথবা না। 4টা প্রশ্নের মধ্যে আলাদাভাবে হ্যাঁ অথবা না দেওয়ার কোনো বিধান রাখা হলো না। সেই গণভোটের আদেশটা কেন জারি করতে হলো? যেই আদেশের মধ্যে বলা হলো জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025, সম্ভবত 13ই নভেম্বর 2025 সে আদেশটা দেয়া। কিন্তু এইরকম কোনো আদেশ জারি করতে পারেন না। আমরা সমঝোতার ভিত্তিতে গণভোটের অধ্যাদেশ জারি করার পরে গণভোট হতো, এবং গণভোটটা যখন দেয়া হবে গণভোটের প্রশ্নটা কি হতো সেটা আমাদের রাজনৈতিক সমঝোতা হয়েছে যে জুলাই জাতীয় সনদের ওপরে জনগণ হ্যাঁ অথবা না বলুন। এই জুলাই জাতীয় সনদ যেটা প্রণীত হয়েছে, সমঝোতা হয়েছে, ঐতিহাসিকভাবে সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছে, সেটার পক্ষে জনগণ আছে কি নাই। এখন জুলাই জাতীয় সনদে তো অনেকগুলো দফা আছে, সমস্ত দফাগুলো তো জনগণ পত্রিকার মাধ্যমে পড়েছে, ওয়েবসাইটের মধ্যে পড়েছে, তারা জানে। এখন 80-84টা প্রশ্নের জন্য তো হ্যাঁ অথবা না বলার দরকার নাই। এই যে রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে যে জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরিত হয়েছে, তার পক্ষে জনগণ আছে কিনা একটা মাত্র কোশ্চেন হতো। তার মধ্যে সাংবিধানিক সংস্কারের বিষয় ছিল, আইনি সংস্কারের বিষয় ছিল, এবং অন্যান্য বিধি বিধান যেগুলো পরিবর্তন করতে হবে সেটা বিষয় ছিল। আমরা এটাও সমঝোতায় উপনীত হয়েছিলাম যে সংবিধান সংশোধনের প্রশ্নটা বাদে, অংশটা বাদে, বাকি যে অংশটা আছে সেটা ইন্টারিম গভর্নমেন্ট তখনই বাস্তবায়ন করতে পারে, করেছে অনেকগুলা অধ্যাদেশ জারির মধ্য দিয়ে। পরের পার্লামেন্টে সেই অধ্যাদেশগুলো আইনে পরিণত করার একটা বিষয় থাকবে, সেটা ভবিষ্যৎ পার্লামেন্ট দেখবে, তারা আইনে পরিণত করবে। আমরা অনেকগুলো আইনে পরিণত করেছি, কয়েকটা বিল অধ্যাদেশ আমরা আইনে পরিণত করতে পারিনি, যেগুলো আরও স্টাডির দরকার আছে এবং এখনও আমরা করছি, সেগুলো আমরা পরে পার্লামেন্টে নিয়ে আসব। যেহেতু অধ্যাদেশগুলো 30 দিনের ভিতরে, পার্লামেন্ট বসার 30 দিনের ভিতরে পাশ করার বিষয় ছিল, সেগুলো তখন সবগুলো করা যায়নি। কিন্তু আমাদের প্রতিশ্রুতি ছিল যে এটা আমরা আরও আলাপ আলোচনা করব, স্টেক হোল্ডারদের সাথে আমরা আলোচনা করে সেই বিষয়গুলো আরও সমৃদ্ধ আইনে পরিণত করব। কেন আমরা এই জন্যই এগুলো বললাম? কিছু কিছু অধ্যাদেশ দেখেছি যে কিছু কিছু ব্যক্তির শুধু কর্মসংস্থানের জন্য কমিশন করা হয়েছে, যে তাদেরকে এখানে বসানো হবে, সেজন্য একটা কমিশন করা হলো। আমি অধ্যাদেশগুলোর নাম নিচ্ছি না। পরে দেখা গেল শুধুমাত্র কমিশন, কোনো কর্ম নাই। আমি গুম হয়ে গেলাম, আমাকে গুম করা হলো, আমার পরিবার কার কাছে যাবে মামলা করতে, প্রতিকার পেতে? সেগুলো স্পেসিফিক কোনো বলা নাই। এখন আইসিটি কোর্টে গুমের বিরুদ্ধে মামলা করা যায়। যারা ভিকটিম, প্রফেসর সাহেব ঘুমাচ্ছে, যারা ভিকটিম না, গুম আমারও পায় মাঝে মধ্যে, বাধ্য হয়ে চুপ করে রাখে। যারা ভিকটিম তারা তো প্রতিকারের জন্য কোর্টে যেতে হবে। আমি কমিশনে গেলাম, শুনানি দিলাম, তদন্ত হলো, সবকিছু হলো, কমিশন আমার পক্ষে মামলা করবে, কোথায় করবে, মানবাধিকার কমিশনে করবে কিনা, কোর্টে করবে কিনা, 1-1.5 বছর বিলম্বিত হলো, তাহলে ইনজাস্টিস হয়ে যাবে। গুমের বিভিন্ন রকমের ডেফিনিশন বিভিন্নভাবে করতে হবে। যেমন একটা হচ্ছে সিস্টেমেটিক ভাবে রাষ্ট্রীয় যন্ত্রের মাধ্যমে যাদেরকে গুম করা হলো সেটার বিচার হচ্ছে আইসিটি কোর্টে, সেই আইনটি সেইভাবে সংশোধন করা হয়েছে। কিন্তু কারো গুমের শিকার হয়েছে, ফেরত এসছে, পেয়েছে, কেউ গুমের হুমকি পেয়েছে, কাউকে গুম করে তাকে অপদস্থ করা হলো, বিভিন্ন রকমের সাজা বিভিন্ন ডেফিনেশন অনুসারে করতে হবে। আইনের ধারা তো একটাতে হয় না। কেউ মার্ডার হলে 302 হয়, অ্যাটেম্প টু মার্ডার হলে 307 হয়, বা কাপেবল হোমিসাইড হলে অন্য সেকশন হয়, বিভিন্ন ধারার সেকশন হয়, সব তো মার্ডার হয় না। তো সুতরাং গুমের ক্ষেত্রেও বিভিন্ন স্তরের ডেফিনেশন
থাকতে হবে, তার প্রতিকারের ব্যবস্থা করতে হবে। সেই জন্য আমরা এখন আলাপ আলোচনা করে সামনের সেশনে একটা আইন আনার চেষ্টা করছি। এই সেশনে সব আনা সম্ভব হয়নি। সেটা হবে গুম প্রতিরোধ আইন। সেখানে এই সমস্ত বিষয় ডিফাইন থাকবে, কোন কোর্টে বিচার হবে, কোন কোন ধরনের গুমের জন্য কত বছরের সাজা হবে, কোন কোর্টে সেটা এখতিয়ার থাকবে ইত্যাদি থাকবে, প্রসিডিউরাল ল হিসেবে কোনটা ফলো করবো ইত্যাদি থাকবে। সেগুলো না করে ইন্টারিম গভর্নমেন্টের সময় কিছু কমিশন করে দেয়া হলো এবং কিছু কিছু লোককে সেখানে নিয়োগ দেয়া হলো এবং বলা হলো এগুলো সব পাশ করে দিতে হবে। কেন পাশ করা হবে? জনগণের যদি কোনো উপকারই না হয়, যারা ভিকটিম হয়েছে, গুমের শিকার হয়েছে, তাদের যদি কোনো প্রতিকার পাওয়ার জায়গায় না থাকে, শুধু শুধু আমি কমিশন করে কি করব? এই বক্তব্যগুলো আমাদের ছিল, সমালোচনা অনেক হয়েছে। বলেছে দুর্নীতি দমন কমিশন এবং মানবাধিকার কমিশনে এই আইনগুলো যথাযথভাবে যোগ্যোপযোগী করা হবে। হ্যাঁ, করা হবে। সেজন্য তো সময় প্রয়োজন এবং সমস্ত স্টেক হোল্ডারদের সাথে সেটা আলোচনা করতে হবে। স্ট্যান্ডার্ডটা যেন আন্তর্জাতিক মানের হয়, বাট আমাদের দেশের কালচারের সাথে যেন মিল থাকে, সেটা দেখতে হবে। মানবাধিকার কমিশনে এমন কোনো বিধান আমরা সংযুক্ত করতে পারবো না যে মানবাধিকার কমিশনের সেই সমস্ত বিধান কার্যকর করতে গেলে আমার দেশের ইন্টিগ্রিটি থাকবে না, আমাদের জাতীয় সংহতি থাকবে না। সুতরাং সেটা আমাদের দেশের প্রেক্ষিতে করতে হবে। এমন কোনো বিধান আমরা ওখানে করতে পারবো না যাতে LGBTQ আমাদের সমাজ গ্রহণ করে না। সুতরাং সেটার প্রেক্ষিতে যদি মানবাধিকার কমিশনের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসারে আমরা আইন করতে যাই, তাহলে আমাদের সমাজে বিরূপ প্রতিক্রিয়া হবে। আমাদের ধর্মীয় কালচার, আমাদের সামাজিক কালচার কি বলে তাকেও আমাদের মনোযোগ দিতে হবে। সব কিছু অ্যাডজাস্ট করে আইনটা এমনভাবে করতে হয়, কমিশন এমনভাবে করতে হয়, সেই জন্য আমাদের এই ভূমিতে যেন সেটা আমরা প্রয়োগ করতে পারি। কিন্তু আইন অনেক করা যাবে। ব্রিটিশ স্ট্যান্ডার্ডের আইন ব্রিটিশে প্রচলিত থাকতে পারে, প্রয়োগ করতে পারে, বাট আমরা তো ব্রিটিশ না, আমরা বাংলাদেশি। আমাদের কালচার আলাদা, আমাদের ধর্মীয় রীতিনীতি আলাদা। আমাদের সোশ্যাল হারমোনি বজায় রাখতে গেলে আমাদের এখানে যাতে আইনগুলো প্রয়োগ করা যায় সেই স্ট্যান্ডার্ডে করতে হবে। কিন্তু আমাদের কিছু ভদ্রলোক, সে তো শুভ্র খেসের অনেক বুদ্ধিজীবী, বিদেশ থেকে এসে তাদের সেই আইডিয়া মতো এখানে আইন করতে চাইলেন, সেটা আমাদের ভূমির উপযুক্ত কিনা সেটা কেউ চিন্তা করলেন না। আমরা এগুলো সমালোচনা করেছি। সেই জন্য আমরা যেহেতু জনগণের নির্বাচিত সরকার, জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের সাথে কথা বলে এবং স্টেক হোল্ডারদের সাথে কথা বলে আমরা এই দেশের উপযোগী এবং এই দেশে প্রয়োগযোগ্য, এই দেশের সাথে জাস্ট হয় সেরকম আমরা আইনগুলো প্রণয়ন করব। সেই একই কথা ঘুরে ফিরে তার জন্য একটা সাংবিধানিক ভিত্তি চাই। সেই ভিত্তিটা রচনা করার জন্য, সাংবিধানিক সংশোধনের জন্য একটা সংসদীয় কমিটি করে দেওয়া হয়েছে। যেভাবে হোক আমাকে উপযুক্ত মনে করেছে, আমি এটা সভাপতি করা হয়েছে আমাকে। কিন্তু আমরা আলাপ করব আপনাদের সাথে, প্রেস ক্লাবের সাথে, বুদ্ধিজীবীদের সাথে, সাংবাদিকদের সাথে, শিক্ষক সমাজের সাথে, এডিটরদের সাথে, জুডিশিয়ারির সাথে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাথে, সংবিধান বিশেষজ্ঞদের সাথে এবং সামাজিকভাবে আমরা সেমিনার সিম্পোজিয়াম করে আমরা সেই অ্যাডভাইসগুলো গ্রহণ করব। তারপরে আমরা সেই সাংবিধানিক সংশোধনের জন্য একটা সুপারিশ প্রণয়ন করব। তারপরে আসলো, এ তো গেল সংবিধানের বিষয়। বাকিগুলোর কি হবে? আমরা সমাজের মধ্যে যে সমস্ত আইন কানুনগুলো সংশোধন করার দরকার রাষ্ট্র পরিচালনা করার জন্য, সেগুলো আমরা ফাইন্ড আউট করে এই জুলাইয়ের জনপ্রত্যাশা অনুযায়ী, ছাত্রগণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী এবং তার প্রেক্ষিতে আমাদের প্রদত্ত অঙ্গীকার অনুযায়ী, জুলাই জাতীয় সনদে যে সমস্ত অঙ্গীকারে আমরা সই করেছি সেই অনুযায়ী আমরা সেগুলো প্রণয়ন করে বাস্তবায়ন করব। আর তাহলে জুলাই গণ অভ্যুত্থানে নুরুরা অনেক কথা বলছে, রাশেদরা অনেক কথা বলছে, ছাত্রনেতারা অনেক কথা বলছে। পর্দার অন্তরালে অনেকেই থাকে যারা আন্দোলনে, যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছিল। তাদের মধ্যে কিছু অংশ আমারও ছিল, কিন্তু আমি কখনো দাবি করিনি, প্রয়োজন হয়নি। আমি এক জায়গায় শুধু বলেছি, যদি আমরা নির্বাসনে না থাকতাম তাহলে হয়তো এটাকে সংগঠিতভাবে সুচারুভাবে পরিচালনা করে একটা সফল পরিণতির দিকে আনা দুষ্কর হয়ে যেত। এটা হচ্ছে আসলে সত্য কথা, বাস্তবতা। এখানে যারা নেতৃবৃন্দ ছিল তারা তো বাড়িতেই থাকতে পারে না, অফিসেও যেতে পারে না, কারাগারেও ঠিকমতো শুতে পারে নাই। তাহলে কি হতো? হ্যাঁ,
ইতিহাস অনেক সময় আগের থেকে অনেক কিছু বলে দেয় না। কেউ এক সময় নির্বাসনে ছিল, এখানে মুক্তিযুদ্ধ করেছে কারা? যারা মাঠে ছিল। সম্মুখ যুদ্ধ করেছে কারা? তারা, যারা মাঠে ছিল। নীতি প্রণয়ন করেছে কারা? তারা নির্বাসনে ছিল কিনা? তাহলে যুদ্ধ মাঠে হয়, যারা শহীদ হয় তারা মাঠে হয়, যারা সম্মুখ সমর করে তারা মাঠে থাকে। কিন্তু সেই যুদ্ধটা পরিচালনা করার জন্য একটা জায়গা লাগে, নীতি প্রণয়ন করতে হয় এবং সেটা সমন্বয় করতে হয়। আমরা কেউ কেউ সেই কাজটা করেছি। আমি কোনোদিন কৃতিত্ব নিতে চাই না। কৃতিত্ব নিয়ে কি হবে? আমরা যার জন্য দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছি, সেটা একটা উন্মুক্ত গণতন্ত্রের জন্যই তো। সেই গণতন্ত্র এদেশের চায়নি এমন কোনো জনগণ আছে? হ্যাঁ, যারা দিল্লিওয়ালা তারা আছে। যে সমস্ত আমাদের সন্তানরা জীবন দিয়েছে, তারা কেন জীবন দিয়েছে? তারা তো কেউ রাস্তায় গিয়ে মরে যাবে সেটা জানার পরেও বুকে গুলিবিদ্ধ হওয়ার জন্য এভাবে দাঁড়িয়েছিল। আবু সাইদ দাঁড়িয়েছিল। কেন চেয়েছিল? তারা সবাই একটা মুক্ত গণতন্ত্রের দেশ চেয়েছিল। তারা চেয়েছিল বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা। তারা চেয়েছিল শুধু কোটা নয়, যারা আন্দোলন করেছে কোটা বিরোধী ছাত্র আন্দোলন, সেটা এই গণতান্ত্রিক আন্দোলনের, গণ অভ্যুত্থানের সূতিকাগার হিসেবে কাজ করেছে। আমি স্বীকার করি, অনেকেই বক্তব্য দিয়েছেন যে কোটা আন্দোলনের হাত ধরে এবং নিরাপদ সড়ক আন্দোলনের হাত ধরে 2024-এর ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এটার মধ্যে যোগসূত্র আছে। এটা একটা কিউমুলেটিভ রেজাল্ট, একদিনে হয় না। সবাই বলে মুক্তির মন্দিরে সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে। এটা আমাদের এই সফল গণ অভ্যুত্থানের ক্ষেত্রে খুবই প্রযোজ্য। এটা ভারতে বিভিন্ন অনুষ্ঠানে অনেকটা বিভিন্ন দিবসে আর কি, জাতীয় দিবস, এটা গাওয়া হয়। এটা 47-এর জন্য গাওয়া হয় তাদের। আমরা 71-এর জন্য হয়তো এই গানটা গাইনি, অন্য গান গিয়েছি। কিন্তু এখন যে প্রসঙ্গটা এসছে মোহিনী চৌধুরীর সেই কবিতা, যেটা পরে গান হয়েছে, সেটা খুবই প্রাসঙ্গিক। কারণ এখানে দীর্ঘ 17 বছরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত যে আমাদের সন্তান শহীদ হয়েছে, তার নাম যেই হোক, অজানা শহীদ হোক, তাদের প্রত্যেকের এই যে কন্টিনিউয়াস ধারাবাহিক রক্তদান, অবদান, ত্যাগ, এগুলো সব কিছুর সমন্বয়ে এই সোপানগুলো তৈরি হয়ে 5ই আগস্ট হয়েছে। এখানে হাসিনা সম্মুখে ছিল, তার সম্মুখে ছিলাম আমরা। হাসিনার পিছনে অনেক শক্তি ছিল, রাষ্ট্রযন্ত্র ছিল, বিদেশি শক্তি ছিল। আমাদের সামনে ছিল, আমাদের সাথে শুধু জনগণ, নিরস্ত্র, এবং আমাদের নিরস্ত্র জনগণ এবং ছাত্র সমাজ, যারা খালি হাতে লড়াই করে এই সশস্ত্র দানবের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে। তাদের উচ্চারণ ছিল বুকের ভিতর কি যেন অনেক ঝড়, বুক পেটেছে গুলি। আমি যেদিন দেখলাম আবু সাইদ শহীদ হয়েছে, সেদিন কনফার্ম হয়েছে এই জনগণের মুক্তি হবে, এই দেশের মুক্তি হবে। যে দেশের ছাত্ররা বুকে গুলি নিতে পারে দেশের জনগণের মুক্তির জন্য রাজপথে, সেই দেশের জনগণ অবশ্যই মুক্তি পাবে। সেটা আমার তখন বদ্ধমূল ধারণা হয়েছিল। আমি আমাদের অনেক সিনিয়র নেতাদের সাথে কথা বলেছি, যারা আজকে যিনি স্পিকার, মেজর অবসরপ্রাপ্ত বীর বিক্রম হাফিজউদ্দিন আহমেদ, তার সাথে আমার কথা হয়েছিল, হাফিজ ভাই আপনার অনুভূতি কি? বলে আমি মুক্তিযুদ্ধ করেছি, সমর যুদ্ধে করেছি, আমার সাথে অনেক সহযোদ্ধা ছিল, 5-10 হাত দূরত্বে গুলিতে, বোমায়, গ্রেনেডে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে প্রত্যক্ষভাবে সেই ফ্রন্টে তিনি ছিলেন। একটু কাছাকাছি এসে গ্রেনেডটা ফুটলে হয়তো তারা উভয়ই শহীদ হয়ে যেতেন। কিন্তু আমি দেখেছি, যেখানে যে দেশের মানুষ রক্ত দিতে পারে মুক্তির জন্য, সেই জনগণকে কেউ রুখে দাঁড়াতে পারবে না। আমাকে বলছে তুমি নিশ্চিত হোক, খুব শিগগিরই যাতে মুক্তি হবে। এই কথাগুলো আমার মনে আছে।
সেই 16 তারিখ 17 তারিখ, আজকে তো 19 তারিখ, 19-এর শহীদের সংখ্যা সম্ভবত 70-এর বেশি, সবচেয়ে বেশি। আমরা এই এত রক্তদানের মধ্য দিয়ে যে মুক্তি পেয়েছি, যে গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি, কথা বলার অধিকার পেয়েছি, বাক ব্যক্তির স্বাধীনতা পেয়েছি, একে আমরা সংরক্ষণ করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা গড়ে উঠেছে তাকে আরো শক্তিশালী করতে হবে। কিন্তু আমাদের মধ্যে যারা বিভক্তির সুর রচনা করতে চায় সেই সমস্ত বন্ধুদেরকে বলবো, জুলাই কারো একার না। জুলাইয়ের চেতনা দিয়ে কেউ ব্যবসা করবেন না। যারা জুলাই চেতনার উপর ভিত্তি করে রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছে তাদের প্রতি আমার নসিহত হলো, শুধুমাত্র জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না। যারা শুধু এমপি মন্ত্রী হওয়ার জন্য, উপদেষ্টা হওয়ার জন্য জুলাইকে ব্যবহার করেছেন, তাদের এখনো সময় আছে যে নতুন বন্দোবস্তের, নতুন রাজনীতির নতুন ধারা প্রণয়ন করার যে অঙ্গীকার তারা করেছে, আমার বন্ধুরা করেছে, তারা যেন নতুন বন্দোবস্তের নতুন ধারাটা মানুষের সামনে প্রকাশ করে, কিন্তু পুরাতন বন্দোবস্তের আদলে নয়। তারা নতুন বন্দোবস্তের রাজনীতি কথা বলে পুরাতন বন্দোবস্তের মতো আওয়ামী বন্ধুদের, যোদ্ধাদের সাথে দেখা করতে যাবে, সেটা সঠিক নয়। সুতরাং জনগণের সামনে তাদেরকে উন্মুক্ত হতে হবে যে নতুন বন্দোবস্তের রাজনীতি কোনটা। দায় ও দরদের রাজনীতির যে ভাষাটা, আমার কিছু কিছু বৃদ্ধ বুদ্ধিজীবীর ভাষা, তারা আমারও বন্ধু, পুরাতন বন্ধু বিশ্ববিদ্যালয়ের, শব্দগুলো উচ্চারণ করে যে নতুন বন্দোবস্তের রাজনীতি, দায় ও দরদের রাজনীতি, এত বাক্য বিশারদ হওয়া ভালো না। কারণ এই শব্দগুলো অনেক বেশি ওজন বহন করে। এগুলো আমরা ব্যাখ্যা দাবি করি যে আপনাদের নতুন বন্দোবস্ত কি বলুন দয়া করে, দরদ এবং দায়ের রাজনীতি কি সেটাও বলুন। শুধু বক্তৃতা দিলে হবে না। যদি আপনাদের এই নতুন বন্দোবস্তের রাজনীতি জনগণ গ্রহণ করে, আপনাদের পক্ষে জনগণ থাকবে। কিন্তু শুধু একটা দল গঠন করে জুলাইয়ের চেতনার ভিত্তিতে এবং এই চেতনাতে ব্যবহার করে যারা 47-এর চেতনার কথা বলে, তাদের কাছে গেলে তো অসুবিধা। এখন আমি বলেছিলাম একদিন সংসদে যে আপনারা তো 47-এও পাকিস্তানের পক্ষে ছিলেন না, এখন 71-এর প্রসঙ্গে যখনই আসে বলে 47, আমরা 47-এ যাই। তো 47-এ তো ছিলেন না আপনারা, 71-এ তো ছিলেনই না। এখন দয়া করে 24-এ থাকেন, তাহলে জনগণ উপকৃত হবে। সব সময় স্রোতের বিপরীতে, জনগণের চাহিদার বিপরীতে বক্তব্য দিয়ে দেশের মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না। নিজেদের রাজনৈতিক হীন স্বার্থের জন্য আপনারা 47-কেও ব্যবহার করেন, 71-কে অস্বীকার করেন, 24-কে আবার ব্যবহার করবেন, তা হবে না। আমাদের সামনে রাজনীতি পরিষ্কার। আমরা আর কখনো ফ্যাসিবাদের উৎপত্তি চাই না, পরিষ্কার কিনা? আমরা আর কখনো রাজপথে গণতন্ত্রের জন্য রক্ত দিতে চাই না। সেই পরিবেশ আমাদের নিশ্চিত করতে হবে। তাহলে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে আমরা ধরে রাখতে হবে। আমাদের মধ্যে দ্বিমত থাকবে, বহুমত থাকবে, সেটা সংসদে থাকবে, সংসদের বাইরে থাকবে, কিন্তু জাতীয় এই প্রশ্নগুলোতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি আমরা না থাকি, কেবলই স্বৈরাচারের ফেরার পথটা প্রসারিত হবে। সেটাকে আমরা কেউ চাই? যদি না চাই যে স্বৈরাচারের পুনরুত্থান, স্বৈরাচারের পুনরুৎপাদন বা ফ্যাসিবাদের উৎপত্তি বা উৎপাদ, কোনো কিছুই যদি আমরা না চাই, তাহলে আমরা এই সংসদীয় রাজনীতিটাকে শক্তিশালী করি এবং গণতান্ত্রিক রাজনীতিটাকে শক্তিশালী করি, জাতীয় ঐক্যটাকে আমরা আরও শক্তিশালী করি এবং নিজেদের হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমরা জাতির মধ্যে বিভক্তিমূলক কোনো বক্তব্য যাতে না দেই, যার ফল কেবল ফ্যাসিবাদই পাবে, আর কেউ পাবে না। ধন্যবাদ আপনাদের।